প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, জ্যামিতিক আকৃতির গল্প, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটা ছবি দেখি। ছবি দেখার আগে তোমাদের একটা বিষয় একটু জানাতে চাই। আমরা এখানে যে সূচিপত্রটা দেখতে পাচ্ছি, এই সূচিপত্র হচ্ছে 2023 সালের আমাদের গণিত বইয়ের সূচিপত্র। এই সূচিপত্র আমরা দেখছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12টা অভিজ্ঞতা রয়েছে। এবং এই 12টা অভিজ্ঞতার আমাদের দ্বিমাত্রিক বস্তুর গল্প, দেখো তো কোন অভিজ্ঞতাটাই আছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা দ্বিমাত্রিক বস্তুর গল্প আছে দ্বিতীয় অভিজ্ঞতায়। কিন্তু 2024 সালের যে বইটা, সেই বইটাতে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের 2024 সালের বইয়ের সূচিপত্র। দেখছি যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 11টা অধ্যায় আছে। তো এই 11টা অভিজ্ঞতা কিন্তু 2023 সালে যে বইটা দেখেছি, সেখানে দেখছি যে আমাদের অভিজ্ঞতা ছিল হচ্ছে 12টি, এখানে আছে 11টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে একটা অভিজ্ঞতা কি বাদ পড়ে গিয়েছে, নাকি দুইটা অভিজ্ঞতা মিলে একটা অভিজ্ঞতা হয়েছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুইটা অভিজ্ঞতা একসাথে হয়ে একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা একটু দেখে নিই আসলে আগেকার বইতে। এই যে দ্বিতীয় যে অভিজ্ঞতাটা ছিল দ্বিমাত্রিক বস্তুর গল্প, এবং এই যে দশম যে অভিজ্ঞতাটা রয়েছে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই দুইটা অভিজ্ঞতা 2024 সালে যে বইটা রয়েছে, সেই বইটাতে এই দুইটা অভিজ্ঞতা একসাথে করে আমাদের অধ্যায় 10-এ দিয়েছে, জ্যামিতিক আকৃতির গল্প। কাজে আমাদের 2023-এর যে বই, 2024-এর যে বই পড়া আছে একই, কিন্তু আমাদের অভিজ্ঞতার সংখ্যা একটু কমেছে। আগেটাতে ছিল 12টা, এটাতে 11টা। ওখানে দ্বিতীয় এবং দশম যে অভিজ্ঞতাটা ছিল, এই দুইটা একসাথে করে 2024-এর যে বইটা রয়েছে, সেই 24-এর বইটাতে 11তম অভিজ্ঞতাতে দিয়েছে। এই 11তম অভিজ্ঞতাতে জ্যামিতির যত বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, 23 সালের দ্বিতীয় এবং 11তম অধ্যায়, এই দ্বিতীয় এবং দশম অধ্যায়, এই দুইটা মিলে একসাথে করা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটা ছবি দেখি। আমরা ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি, তোমরা কি এই ব্যক্তিকে চেনো? হ্যাঁ, অনেকেই চিনে ফেলেছো। ইনি হচ্ছেন গ্রিক পণ্ডিত ইউক্লিড। খ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগে কিন্তু ইনার জন্ম। আমরা দেখতে পাচ্ছি যে ইউক্লিডের এখানে 300 বিসি, বিসি মানে বিফোর খ্রিস্ট, খ্রিস্টের জন্মেরও প্রায় 300 বছর আগে তার জন্ম। প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতি এটা কিন্তু গণিতের অত্যন্ত পুরাতন এবং মজার একটি শাখা। কারণ জ্যামিতি জেনেই কিন্তু আমরা আমাদের খেলার মাঠ, ঘরবাড়ি, জমি জমা ইত্যাদি পরিমাপ করে থাকি। এমনকি আমাদের ঘরের আসবাবপত্র, ঘর তৈরি, এসব কিছুই কিন্তু পরিমাপ করা হয় জ্যামিতির উপর ভিত্তি করে। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই জ্যামিতি শব্দের অর্থটা কি, এবং জ্যামিতি শব্দটা এটা আসছেই কোথা থেকে। প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতি এটা গ্রিক দেশের মানুষেরা একদম শুরুতে ভূমি পরিমাপ করত। এই ভূমি শব্দটিকে গ্রিক শব্দেতে বলা হয় জেও, এবং তারা যেহেতু পরিমাপ করত, এই পরিমাপকে গ্রিক ভাষায় বলা হয় মেট্রন। কাজে এই যে ভূমির পরিমাণ, এটা আসলে জিওমেট্রি এই শব্দটা থেকে এসেছে। কাজে জিওমেট্রি এই শব্দটা জেও এবং মেট্রন, এই দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি। জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ।
তো আমরা জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ, এটা কিন্তু নিচের ক্লাসের বইগুলোতেও শিখেছি। আমরা এখন আসলে স্মৃতিচারণ করছি। আমরা 6 ক্লাসের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা একটু সঞ্চার করতে চাই। এখন প্রশ্ন হলো, জ্যামিতির প্রয়োজন কেন হয়েছিল? তোমরা নিশ্চয়ই জানো, আজ থেকে অনেক বছর আগে মানুষ কৃষি নির্ভর সভ্যতা গড়ে উঠেছিল। এই কৃষি নির্ভর সভ্যতায় জমির পরিমাপ প্রয়োজন হতো। এই জমির পরিমাপের প্রয়োজনীয়তা থেকেই আসলে আমাদের জ্যামিতি শব্দটি বা জ্যামিতির প্রয়োজনীয়তা হয়েছে। আজকাল জ্যামিতি শুধুমাত্র পরিমাপের জন্য ব্যবহার হয় এটা কিন্তু না, বিভিন্ন গাণিতিক জটিল জটিল সমস্যাও সমাধান করে কিন্তু আমাদের এই জ্যামিতি। কাজেই আধুনিক সভ্যতায় জ্যামিতি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন, দক্ষিণ আমেরিকা, ইনকা সভ্যতার কথা তোমরা শুনছো। এই ইনকা সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতির এই ব্যবহারের অনেক প্রমাণ আমরা পেয়ে থাকি। তবে প্রাচীন গ্রিক সভ্যতার যুগেই আসলে জ্যামিতির একটা সাজানো গুছানো সুন্দর এবং স্পষ্ট রূপ আমরা দেখতে পাই। আমরা গ্রিক পণ্ডিত ইউক্লিডের নাম শুনেছি। ইউক্লিডের একটি বিখ্যাত বই আছে এলিমেন্টস। ইউক্লিড তার এই এলিমেন্টস বইটাতে জ্যামিতির বিভিন্ন বিষয় খুবই সুন্দরভাবে সুবিন্যস্তভাবে সজ্জিত রেখেছেন। এবং এই এলিমেন্টস, এই বইটা কিন্তু জ্যামিতির একদম শুরুর বই এবং খুবই বিন্যস্ত বই। এছাড়াও আমরা ইউক্লিডের নাম জ্যামিতির ক্ষেত্রে তো অবশ্যই স্মরণ করব। ইউক্লিড ছাড়াও জ্যামিতির ক্ষেত্রে আরও যিনি যিনি অবদান রেখেছেন তাদের ভিতরে অন্যতম হচ্ছে থেলিসের নাম নিশ্চয়ই শুনেছ। পিথাগোরাসের নাম আমরা খুবই বেশি শুনি। প্লেটো, টলেমি, আর্কিমিডিস ইত্যাদি ইত্যাদি জ্যোতিষী বা গণিতবিদের আমরা জ্যামিতির ক্ষেত্রে অবদান রাখতে দেখেছি। তোমরা এই নামগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। আমরা ক্লাস 6-এ যেহেতু এখন আমরা 5-এর বইতে কি কি পড়েছি এটি একটু মনে করার চেষ্টা করি। আমরা একদম শুরুতেই যে বিষয়টি একটু স্মৃতিচারণ করতে চাই সেটা কি? বিন্দু। শফি, তুমি বলো তো বিন্দু কাকে বলে? হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। বিন্দু হচ্ছে, এটার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, কিন্তু অবস্থান আছে। আমরা জ্যামিতির বিন্দুর বর্ণনা শিখলাম। এখন এই বিন্দুকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এরকম একটা ফোঁটা দিতে হবে। আমরা যখন পড়তে হবে কিভাবে? আমরা বলবো যে এ একটি বিন্দু। তাহলে এখানে এ একটি বিন্দু। জ্যামিতির দ্বিতীয় যে ধারণা এটা হচ্ছে রেখা। তোমরা নিশ্চয়ই জানো রেখা কাকে বলে। রেখার কি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য আছে? নাই, দৈর্ঘ্য নেই। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। আমরা একটু রেখা চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে হয় সেটি একটু দেখে নিই। রেখার কিন্তু যেহেতু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, এই কারণে উভয় দিকে আমাদের কিন্তু তীর চিহ্ন দিতে হবে। এদিকেও তীর চিহ্ন দিতে হবে, ওদিকেও তীর চিহ্ন দিতে হবে। এখন আমরা এটাকে কিভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করব, আবার পড়ব কিভাবে? আমরা দুইটা বিন্দু দিয়ে নেব, এদিকে একটা বিন্দু, এদিকে একটা বিন্দু। আমি একটাকে এ, একটাকে বি নাম দিয়েছি। তাহলে পড়তে হবে কিভাবে? আমরা বলবো যে এবি একটি রেখা। তাহলে কিভাবে পড়ব? এবি একটি রেখা। জ্যামিতির এবারে আমরা শিখব হচ্ছে রেখাংশ। রেখা, রেখাংশ, রশ্মি, এই তিনটা জিনিস আমাদের খুবই বেশি প্রয়োজন হয়ে থাকে। তো রেখাংশ কাকে বলে? রেখাংশের দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট। আমরা এর আগে রেখা পড়েছি। রেখার কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য ছিল? না, ছিল না। কিন্তু রেখার দৈর্ঘ্য না থাকলেও রেখাংশের কিন্তু দৈর্ঘ্য নির্দিষ্ট। এটা
ডানে বামে কোনো দিকই বর্ধিত হতে পারবে না। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নিই। এটা হচ্ছে আমাদের রেখাংশ। এর থেকে দৈর্ঘ্য বৃদ্ধি পাবেন, এ থেকে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, কাজে এটার দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট। আমরা দুইটা বিন্দুতে নাম দিলাম, একটা এ একটা বি। আমরা যখন পড়ব কিভাবে পড়ব? বলবো যে এবি একটি রেখাংশ। তোমাদের নিশ্চয়ই মনে আছে রেখা এবং রেখাংশের ভিতরে পার্থক্য কি? রেখার উভয় দিকে তীর চিহ্ন দেওয়া ছিল। তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটা ডান দিকে বাম দিকে উভয় দিকে বর্ধিত হতে পারবে। যেহেতু বর্ধিত হতে পারবে, কাজেই তার দৈর্ঘ্য অনির্দিষ্ট, দৈর্ঘ্য নির্দিষ্ট নয়, দৈর্ঘ্য পরিবর্তনশীল। কিন্তু দেখো রেখাংশের কোনো দিকে তীর চিহ্ন নেই, কাজে এর দৈর্ঘ্য ফিক্সড, এর দৈর্ঘ্য পরিবর্তনশীল নয়, এর দৈর্ঘ্য নির্দিষ্ট থাকবে। এরপরে আমরা শিখব রশ্মি। রশ্মি কাকে বলে সেটাও তোমাদের নিশ্চয়ই জানা রয়েছে। রশ্মির কিন্তু একটি প্রান্তীয় বিন্দু থাকবে। রশ্মিরও কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। কেন দৈর্ঘ্য নেই নির্দিষ্ট? আমরা একটু দেখে নিই চিত্রে দেখতে পাচ্ছি যে এই রশ্মির একদিকে একটা প্রান্তীয় বিন্দু আছে, আর ওইদিকে কিন্তু তীর চিহ্ন দিয়া, কাজে সে ডান দিকে কিন্তু বর্ধিত হতে পারবে। কাজে এটার দৈর্ঘ্য নির্দিষ্ট নয়, এটার দৈর্ঘ্য পরিবর্তনশীল। কিন্তু একদিকে একটা প্রান্তীয় বিন্দু আছে, এদিকে কিন্তু এ বর্ধিত হতে পারবে না। আমরা যখন পড়ব তখন কিভাবে পড়ব? আমরা একটু দুইটা বিন্দুতে একটু নাম দিয়ে দিই, একটা এ বিন্দু একটা বি বিন্দু। যখন পড়তে হবে তখন বলবো যে এবি একটি রশ্মি, এ থেকে বি এর দিকে সে বর্ধিত হতে পারবে। এবি একটি রশ্মি। তাহলে রেখা, রেখাংশ, রশ্মি, এই তিনটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই তিনটা আমাদের প্রচুর প্রচুর প্রয়োজন হয় জ্যামিতিক অঙ্কনের ক্ষেত্রে। এবার আমরা একটু তল কাকে বলে সেটি একটু জেনে নেওয়ার দরকার। তল নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই তলের শুধুমাত্র দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। আমরা আগের যে তিনটে জ্যামিতিক চিত্র দেখলাম সেগুলোর কিন্তু দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল না। যেমন আমরা রেখার বলেছি দৈর্ঘ্য আছে কিন্তু দৈর্ঘ্যটা নির্দিষ্ট নয়, দৈর্ঘ্য পরিবর্তনশীল। রেখাংশ, এটার দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যটা নির্দিষ্ট। আমরা রেখাংশ যখন পড়েছি, নাকি রশ্মি, সর্বশেষ রশ্মি যখন পড়লাম, রশ্মির ক্ষেত্রে বললাম যে রশ্মির শুধু দৈর্ঘ্য আছে কিন্তু দৈর্ঘ্যটা পরিবর্তনশীল, দৈর্ঘ্য অনির্দিষ্ট, দৈর্ঘ্য একদিকে বাড়তে পারবে। কিন্তু যখন তল এসে বলছি, তলে দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা প্রস্থ। তাহলে এই তল কিন্তু এটা দ্বিমাত্রিক, আমাদের মাত্রা এটা 2। তা আমরা একটু চিত্র দেখি। আমরা নিশ্চয়ই বর্ণনা শিখে ফেলেছি, তলে শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, তল দ্বিমাত্রিক এটাও আমরা বলে ফেলেছি। কিন্তু আগের যে তিনটা জ্যামিতিক সংজ্ঞা, রেখা, রেখাংশ, রশ্মি, এগুলো শুধুমাত্র দৈর্ঘ্য ছিল, কাজে এগুলো কিন্তু একমাত্রিক। একদম শুরুতে আমরা বিন্দু পড়েছিলাম, তোমরা কি কেউ কি বলতে পারবা বিন্দু কত মাত্রিক? হ্যাঁ, একের থেকে ছোট কি হয় সংখ্যা? 0। হ্যাঁ, বিন্দুর আসলে কোনো মাত্রা নেই, এটা 0 মাত্রিক। আমরা একটু তলের চিত্রটা দেখে নিই। এটা হচ্ছে একটা তল, আমার হাতে একটা কাগজের পৃষ্ঠা আছে, এটাও একটা তল, এটা একটা পৃষ্ঠতল। আমরা এই তলের উপরে কয়েকটা বিন্দু নিয়েছি, আমরা বিন্দুগুলো একটু নাম দিয়ে দিই এবিসি। তোমরা PQRS XYZ ইত্যাদি ইত্যাদি নাম দিতে পারো। তো আমরা যখন এটা পড়বো, পড়ার সময় কিভাবে পড়তে হবে সাবির? হ্যাঁ, আমরা বলবো যে এবিসি একটি তল, এবিসি একটি তল। যেহেতু এটা সমান, কাজে আমরা এটা সমতল বলতে পারবো। আমরা এবার সমান্তরাল রেখা কাকে বলে সেটা একটু জেনে নিতে চাই। তোমরা নিশ্চয়ই রেল লাইনের দুইটা রেল দেখেছো, মাঝখানের দূরত্ব সমান রেখে এরা চলাচল করে। যদি কোনো জায়গায় দূরত্ব কম, কোনো জায়গায় দূরত্ব যদি বেড়ে যায়,
তাহলে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে এই দুইটার মাঝখানে সব সময় সমান দূরত্ব বজায় রাখা হয়। রেল লাইনের এই রেল সমান্তরাল রেখার একটা উৎকৃষ্ট উদাহরণ। এই কারণে আমরা সমান্তরাল রেখা আসলেই রেলের লাইনের উদাহরণ টেনে নিয়ে আসি। তো আমরা এখানেও একই সমতলে অবস্থিত দুইটি সমান্তরাল রেখা কখন একে অপরকে যখন ছেদ করবে না, কাছাকাছিও আসবে না আবার দূরেও সরে যাবে না, তখন আমরা এটাকে বলবো যে সমান্তরাল রেখা। এবং সর্বশেষ যেটা লেখা আছে, বলা আছে যে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান থাকবে। কোনো জায়গায় 5 মিটার, কোনো জায়গা 3 মিটার, কোনো জায়গা 2 মিটার, এরকম হবে না। যদি হয় 1 মিটার হবে, না হয় 2 মিটার হবে, অথবা 1.5 মিটার হবে, যা হবে মাঝখানের দূরত্ব সমান হবে। আমরা একটু চিত্র দেখে নিই। আমরা এই রেখা এবং এই রেখা, এই দুই রেখার মাঝখানের দূরত্ব সমান। আমরা যদি এখানে দূরত্ব মাপি যা হবে, যদি মাঝখানে দূরত্ব মাপি একই দূরত্ব হবে, আবার শেষের দিকেও যদি দূরত্ব মাপি তাহলেও একই পরিমাণ দূরত্ব হবে। কোথাও দূরত্ব বেশি, কোথাও দূরত্ব কম হবে না। আমরা যখন এটা পড়ার সময় কিভাবে পড়ব? আমরা বলবো যে এবি এবং সিডি দুইটি সমান্তরাল সরলরেখা। এবি ও সিডি পরস্পর সমান্তরাল রেখা। আমরা আরেকটু স্মৃতিচারণ করতে চাই। তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে একটা রশ্মি, এদিকে একটা রশ্মি চলে গিয়েছে। এই রশ্মি দুইটা পরস্পর কিন্তু এ বিন্দুতে মিলিত হয়েছে। ফলে এ বিন্দুতে কি উৎপন্ন হয়েছে বলো তো? হ্যাঁ, এ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কোণের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? বলতে পারি যে একই সমতলে দুইটি রশ্মি মিলিত হলে এই মিলিত স্থানে যা উৎপন্ন হবে তাকে আমরা কোণ বলেছি। এখন এই যে এদিকে একটা রশ্মি, এদিকে একটা রশ্মি, এই রশ্মিগুলোকে কি বলে তোমরা কি জানো? হ্যাঁ, এই রশ্মিগুলোকে বলা হয় কোণের বাহু। তার মানে আমি এসি একটা বাহু বলতে পারি, আবার এবি একটাও বাহু বলতে পারি। এখন এই দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা কি? এ বিন্দু। তোমরা কি জানো এ বিন্দুর নাম কি? হ্যাঁ, এ বিন্দুকে কিন্তু শীর্ষবিন্দু বলা হয়, অথবা কৌণিক শীর্ষবিন্দু বলা হয়ে থাকে, কারণ এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। বি, সি এই বিন্দুগুলোতে কিন্তু কোণ উৎপন্ন হয়নি, আমাদের এ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। এই কারণে আমরা এই বিন্দুকে বলি কৌণিক শীর্ষবিন্দু। আর এই কোণের এসি একটা বাহু, এবি একটা বাহু। আচ্ছা, রশ্মি দুইটিকে কোণের বাহু বলা হয়ে থাকে। আর এ বিন্দুতে উৎপন্ন হয়েছে কোণ, সেটা আমরা এই প্রশ্নের উত্তর আগে পেয়ে গিয়েছি। এবার আমরা বিভিন্ন ধরনের কোণের একটু সংজ্ঞা দিতে চাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুইটি পরস্পর বিপরীত রশ্মি, তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? আমরা একটু চিত্রটা দেখে নিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই ও বিন্দু থেকে ওদিকে একটা রশ্মি চলে গেছে, এদিকে একটা রশ্মি চলে গেছে, পরস্পর সোজা বিপরীত দিকে। পরস্পর সোজা বিপরীত দিকে রশ্মি চলে গেছে, তাহলে এই এ বিন্দুতে কি উৎপন্ন হয়েছে? কোণ উৎপন্ন হয়েছে। আমরা জানি দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হলে সেখানে কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? হ্যাঁ, 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই 180 ডিগ্রি কোণটাকে আমরা বলি এক সরল কোণ। আমরা এখানে যে কোণটা দেখতে পাচ্ছি এই কোণটাকে বলছি হচ্ছে এক সরল কোণ। প্রশ্ন হচ্ছে এই যে এক সরল কোণ, এটা কত ডিগ্রি সমান? মাহিম? হ্যাঁ, এক সরল কোণ 180 ডিগ্রি সমান। ধন্যবাদ, বসো তুমি। আমরা আরেকটা সংজ্ঞা পড়ি। আমরা এখানে যে চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটাতে তোমরা দেখছো যে এখানে কোণ উৎপন্ন হয়েছে কিন্তু দুইটা, একটা বিএসি, একটা সিএডি অথবা ডিএসি। কিন্তু এই দুইটা কোণের দেখো কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য হচ্ছে দুইটারই শীর্ষবিন্দু কিন্তু এ। আমরা যখন বিএসি বলছি শীর্ষবিন্দু এ,
আবার যখন সিএডি অথবা ডিএসি বলছি তখনও কিন্তু মাঝখানে বা শীর্ষবিন্দু এ, তাহলে দুইটারই শীর্ষবিন্দু একটা। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই দুইটারই একটা সাধারণ বাহু আছে, সেটা হচ্ছে এসি বাহু। আমরা যখন বিএসি বলছি তখন এসি বাহু, আবার যখন ডিএসি বলছি তখনও এসি বাহু। তাহলে যদি দুইটা কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুইটা একটি সাধারণ বাহুর বিপরীত পাশে উৎপন্ন হয়, তখন আমরা এই কোণ দুইটাকে বলবো সন্নিহিত কোণ। আমরা এই সন্নিহিত কোণ কাকে বলে সেটা উপরে দেখো লেখা আছে। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তখন আমরা এই কোণ দুইটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলি। আমরা বিএসি এর সন্নিহিত কোণ বলবো ডিএসি, আবার যদি কেউ প্রশ্ন করে ডিএসি এর সন্নিহিত কোণ কি, তাহলে আবার বিএসি। পরস্পরের সন্নিহিত কোণ। আমরা সমকোণ কাকে বলে সেটা একটু দেখে নিই। সমকোণ হচ্ছে, এটাও কিন্তু সন্নিহিত কোণ, তবে এই সন্নিহিত কোণ দুইটাই সমান। একটা রেখার কোনো বিন্দুতে দুইটা সন্নিহিত কোণ যদি পরস্পর সমান হয়, যদি একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা লম্বভাবে ছেদ করে, তাহলে এখানে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এই দুইটা সন্নিহিত কোণ পরস্পর সমান। হ্যাঁ, আমরা সন্নিহিত কোণ একটা সূক্ষ্মকোণ অঙ্কন করে মাঝখানে সমান দুই ভাগে ভাগ করে উৎপন্ন করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু একটা সরলরেখা হতো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সরলরেখা হতো না। একটা সরলরেখার কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করলে এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ উৎপন্ন হবে, এই দুইটা কোণ সন্নিহিত কোণ এবং কোণ দুইটা সমান। তাহলে আমরা এই প্রত্যেকটা কোণকে বলবো সমকোণ। দেখো, যদি একই রেখার উপরে অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটির প্রত্যেকটিকে আমরা বলবো যে সমকোণ। তাহলে কোণ দুইটির প্রত্যেকটিকে আমরা বলবো সমকোণের। সমকোণের বাহু দুইটি পরস্পর কিভাবে থাকে? সমকোণ দেখো, এই বি এ একটা বাহু আর এসি একটা বাহু পরস্পরের ভাবে কিভাবে আছে? লম্বভাবে আছে। সমকোণ কত ডিগ্রি? হ্যাঁ, তোমরা জানো যে সমকোণ 90 ডিগ্রি। সমকোণের পরিমাণ 90 ডিগ্রি, এক সমকোণ মানে 90 ডিগ্রি। আমরা এখন পূরক কোণ কাকে বলে সেটা একটু জেনে নিই। দেখো, এখানেও কিন্তু সন্নিহিত কোণই আছে, আমরা কিন্তু সন্নিহিত কোণ নিয়েই আলোচনা করছি অনেকক্ষণ ধরে। এখানেও সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণের এই কোণ আর এই কোণ, অর্থাৎ এ ও সি আর বি ও সি, এই দুইটা কোণ যদি যোগ করি তাহলে কত ডিগ্রি হবে? হ্যাঁ, যেহেতু এর উপরে এই বি ও লম্বভাবে আছে, যেহেতু লম্বভাবে আছে কাজে আমরা জানি লম্বভাবে থাকলে সমকোণ হয়, আমরা একটু আগে শিখে আসলাম। এখানে এই দুইটা কোণ যোগ করলেও যেহেতু লম্ব হয়ে যাবে, কাজে এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে পূরক কোণ কাকে বলে এটা যদি উত্তর দিতে হয় তাহলে আমরা কিভাবে বলবো? হ্যাঁ, যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ হয়, দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ হয়, তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হবে। দেখো, এখানে আমরা সংজ্ঞাতে লেখা আছে, দুইটি সন্নিহিত কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটিকে একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলে, পূরক কোণ। এরপর আমরা একটু দেখে নেব সম্পূরক কোণ কাকে বলে। আচ্ছা, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। তোমরা দুইটি পূরক কোণের একটি হচ্ছে 30 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে? হ্যাঁ, যেহেতু আমরা জেনে গিয়েছি পূরক কোণে কোণ দুইটার যোগফল কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির একটা কোণ 30 ডিগ্রি হলে অন্যটা কত ডিগ্রি হবে? হ্যাঁ, 60 ডিগ্রি হবে। কাজে একটা 30 ডিগ্রি হলে অন্য কোণটা 60 ডিগ্রি হবে। তা আমরা বের করে ফেলেছি। আমরা সম্পূরক কোণ কাকে বলে সেটা একটু দেখে নিই। সম্পূরক কোণ এখানেও দুইটা সন্নিহিত কোণের সমষ্টি, তবে আগেরটা 90 ডিগ্রি হলেও এটা কিন্তু 90 ডিগ্রি নয়, এটা
180 ডিগ্রি, যেহেতু এক সরল কোণ হয়ে গেছে, কাজে ও বিন্দুতে দেখতেই পাচ্ছি যে একটা সরলরেখা উৎপন্ন হয়েছে। এবি সরলরেখার ও বিন্দুতে দুইটা কোণ, কাজেই এখানে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে যে কোণ এই পাশে কোণ, এই দুইটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে, বা দুই সমকোণ হয়ে যাবে, বা এক সরল কোণ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এই কোণ দুইটাকে পরস্পরের সম্পূরক কোণ বলবো। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়ে থাকে। আমরা এখানে সংজ্ঞাতেও দেখো সেটাই বলা আছে যে দুইটি সন্নিহিত কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়ে থাকে, পরস্পরের সম্পূরক কোণ। আমাদের একটা প্রশ্ন আছে এখানে, দুইটি সম্পূরক কোণ, এটা পূরক কোণ না, সম্পূরক কোণের একটি 130 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে? আমরা জানি সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এই 180 ডিগ্রির ভিতরে একটা কোণ যদি 130 ডিগ্রি হয়, তাহলে অন্য কোণটা কত ডিগ্রি হবে? আমরা 180 থেকে 130 বাদ দেবো, 180 থেকে 130 বাদ দিলে আমাদের 50 ডিগ্রি হবে। কাজেই 130 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে হচ্ছে 50 ডিগ্রি। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা বিপ্রতীপ কোণ কাকে বলে এই সংজ্ঞাটার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা রেখা, একটা এবি রেখা, একটা সিডি রেখা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে। আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি, দুইটার সরলরেখা পরস্পর কোণে বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে বিপ্রতীপ কোণ বলে। অথবা এখানে আমরা যে কোণই ধরি না কেন, এই পাশের এই কোণ আর এই পাশের এই কোণ, দেখো এই রশ্মিটা এদিকে গিয়েছে, এটাকে বিপরীত দিকে বাড়ানো হয়েছে, এই রশ্মিটা নিচের দিকে সি এর দিকে আসছে, এটা বিপরীত দিকে বাড়ানো হয়েছে, ফলে এখানে যে কোণ আর এই পাশে যে কোণ উৎপন্ন হয়েছে, এই কোণ দুইটাকে আমরা বলছি হচ্ছে বিপ্রতীপ কোণ। এই কারণে আমাদের সংজ্ঞায় কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলছি বিপ্রতীপ কোণ। এ ও সি এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা? আমরা বি ও ডি বলতে পারি। আবার কেউ যদি বলে এ ও ডি এর বিপ্রতীপ কোণ কোনটা, তাহলে বিওসি অথবা সিওবি। তোমরা নিশ্চয়ই বিপ্রতীপ কোণও চিনতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে সংজ্ঞাগুলো শিখলাম বা জ্যামিতির যে বিষয়গুলো আলোচনা করলাম, তোমরা এই বিষয়গুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো। আমরা পরবর্তীতে ত্রিভুজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।